অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই। এমসি কলেজে গণধর্ষণের প্রধান আসামি সাইফুল সহ গ্রেপ্তার 2। ফ্লাইট বাড়াতে সৌদি আরবকে বাংলাদেশের অনুরোধ। এবং করোনায় আরও 32 জনের মৃত্যু, স্বাস্থ্যবিধি মেনে চলতে স্বাস্থ্যমন্ত্রীর অনুরোধ। দেখছেন এটিএন নিউজ আওয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাইখুল মাশাইখ। সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এ চিকিৎসকরা সন্ধ্যা 7:25 অ্যাটর্নি জেনারেলকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। গত 3 সেপ্টেম্বর রাতে মাহবুবে আলম জ্বর অনুভব করেন। পরদিন সকালে তার করোনা ভাইরাস শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওই দিনই তাকে CMH-এ ভর্তি করা হয়। এরপর 17 সেপ্টেম্বর পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পরদিন ভোরে হার্ট অ্যাটাক হয়। তাকে দ্রুত ICU-তে স্থানান্তর করা হয়। 20 সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা নেগেটিভ আসে বলে জানান তার স্ত্রী বিনতা মাহমুদ। কিন্তু 23 সেপ্টেম্বর থেকে অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। 1949 সালের 17 ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মৌচামন্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন কর্মব্যস্ত এই মানুষটি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে BA অনার্স ও লোক প্রশাসনে MA পাশ করার পর একই বিশ্ববিদ্যালয় থেকে LLB ডিগ্রি অর্জন করেন 1972 সালে। 1973 সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং 75 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অনুশীলনের অনুমতি পান। আপিল বিভাগের আইনজীবী হন 1980 সালে। আর 1999 সালে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্ত হন মাহবুবে আলম। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেন 2009 সালের 13 জানুয়ারিতে। এর আগে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন মাহবুবে আলম। সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলা, সংবিধানের 5ম, 7ম এবং ত্রয়োদশ সংশোধনী মামলা পরিচালনা এবং কাদের মোল্লা, দেলোয়ার হোসেন সাইদি, মোহাম্মদ কামারুজ্জামান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ মামলায় রাষ্ট্রের আইনজীবী হিসেবে জোরালো ভূমিকা ছিল তার। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় রোববার বিকেল পর্যন্ত 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের ধরতে অভিযান চলছে। আদালতে জবানবন্দি দিয়েছেন নির্যাতিতা নারী। অন্যদিকে সিলেট জুড়ে বইছে ক্ষোভ ও নিন্দার ঝড়। সিলেট থেকে অনিল পালের ক্যামেরায় সজল ছোট্টির রিপোর্ট দেখুন। 100 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সিলেটের এমসি কলেজের জন্য গত শুক্রবার রাত্রে ছিল কলঙ্কজনক। বেড়াতে আসা দম্পতিকে কলেজ ছাত্রাবাসে ধরে নিয়ে গিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটে এই রাতে। ধর্ষণের অভিযোগ ওঠে বন্ধ ছাত্রাবাস দখল করে বসে থাকা 6 ছাত্রলীগ কর্মী সহ 9 জনের বিরুদ্ধে। শনিবার সকালে নির্যাতিতার স্বামীর মামলার প্রেক্ষিতে রোববার বিকেল পর্যন্ত প্রধান আসামি সাইফুর রহমান এবং 6 নম্বর আসামি অর্জুন লস্করকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তারা আমাদের হেফাজতে আছে। তো তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্য যারা এজাহার নামে পলাতক আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে এবং তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা করছে। রোববার দুপুরে আদালতে জবানবন্দি দিয়ে সেই রাতের বিভৎসতার কথা জানিয়েছেন নির্যাতিতা তরুণী। ধর্ষক এবং তাদের প্রশ্রয়দাতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিতে পদযাত্রা করেছেন সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরগণ। রোববার দুপুরে নগর ভবন থেকে 3 কিলোমিটার হেঁটে পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়ে তারা ধর্ষক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে পুলিশের প্রতি আহ্বান জানান। নগরের প্রতিটি ওয়ার্ডে নারী সুরক্ষা ও সন্ত্রাস রোধে কমিটি করা হবে বলেও জানান মেয়র।
আজকে যদি আমার মেয়ের নিরাপত্তা দিতে পারি না, আমার বোনের নিরাপত্তা দিতে পারি না, আমার স্ত্রীর নিরাপত্তা দিতে পারি না, তাহলে আমার কিসের জন্য? কাজেই এইটার সুস্পষ্ট এবং পুলিশের সঙ্গে আমরা পুলিশ কমিশনারের সঙ্গে আমরা কথা বলবো যে ওনারা কী পদক্ষেপ নেবেন, আমাদের তরফ থেকে কী সাহায্য চাচ্ছেন, আর এটা কীভাবে সমূলে নির্মূল করা যায় যাতে ভবিষ্যতে আর না হয় তার ব্যবস্থা। এদিকে গণধর্ষণের ঘটনায় ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে সিলেটে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীরা মানববন্ধনের মাধ্যমে ধর্ষকদের শাস্তি এবং শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করার দাবি জানিয়েছেন। সজল ছত্রী, এটিএন নিউজ, সিলেট। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, এমসি কলেজে ধর্ষণের ঘটনা নিয়ে সরকারের অবস্থান কঠোর, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং কৃষকদের মাঝে বীজ বিতরণ ও বিভিন্ন হাসপাতালে মাস্ক বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি এবং জিয়াউর রহমানের কুকীর্তি জাতির সামনে উন্মোচন করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, উপনির্বাচনে মাঠে না থেকে অভিযোগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি। সরকার নিজের দলের কর্মীদেরও অপকর্মের জন্য শাস্তি দিতে এতটুকু কুণ্ঠিত নয়। সিলেটের ঘটনার ব্যাপারেও আমি একই কথা বলতে চাই। সরকারের অবস্থা, শেখ হাসিনার অবস্থা এখানে অত্যন্ত কঠোর। কোনো অবস্থাতে অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের মতো ঘটনা আগেও ঘটিয়েছে ছাত্রলীগ। এ অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। কয়েক বছর ধরে আমাদের ক্ষমতায় আসার পর থেকে ধর্ষণ সংখ্যা এমন ভাবে বেড়েছে, অতীতে কখনো আমরা এটা দেখি লক্ষ্য করি। সবচেয়ে লজ্জার ব্যাপার যে আওয়ামী লীগের মতো একটা পুরনো দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ, যাদের একটা ঐতিহ্য আছে, তাদের নেতারাই এই ঘটনাগুলোর সঙ্গে সবগুলো ঘটনার সঙ্গে জড়িত। তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আপনার এইসব দুষ্কৃতিকারীদেরকে, ছাত্রলীগ দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। আটকে পড়া প্রবাসীরা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরতে পারেন সেই জন্য ফ্লাইট বাড়াতে সৌদি সরকারকে অনুরোধ করেছে বাংলাদেশ। রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনালাপে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই অনুরোধ জানান। ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত এবং বিমান বাংলাদেশকে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়ায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। একই সাথে ঢাকা দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলের অনুমতির জন্যও সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান। বর্তমানে রিয়াদ, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ থেকে বিমান চলাচলের অনুমতি রয়েছে। সৌদিগামীদের 16 থেকে 20 মার্চের ফিরতি টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। রাজধানীর সোনারগাঁও হোটেলে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, এই মুহূর্তে কত পর্যন্ত টোকেনধারীদের টিকিট বিতরণ করা হয়েছে, সার্বিক অবস্থা কি? খুব একটা পরিবর্তন নেই সাইকুল। আসলে যেমনটি এর আগে শুনেছিলেন যে আজকে এই যে সৌদি এয়ারলাইন্স যে টোকেন দিয়েছিল, যারা টিকিট প্রত্যাশী ছিলেন তাদের একটা টোকেন দিয়েছিল সৌদি এয়ারলাইন্স, এবং এতে সবাই কিন্তু রিটার্ন টিকিট কাটা, সেটা আপনারা সবাই জানেন। তো সেই রিটার্ন টিকিট পাওয়ার জন্য একটা টোকেন দেওয়া হয়েছে সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে। আজকে বলা হয়েছিল সেই টোকেন অনুযায়ী 1600 থেকে শুরু করে 1900 পর্যন্ত যাদের টোকেন নম্বর রয়েছে তাদেরকে টিকিট দেওয়া হবে, এবং সেই প্রক্রিয়া চলছে। আমার পেছনে এইভাবে লাইন ধরে যারা দাঁড়িয়ে আছেন তাদের সবারই টোকেন রয়েছে, এবং এখনো পর্যন্ত 1706 নম্বর যে সিরিয়াল তাকে ভেতরে নেওয়া হয়েছে। আর দীর্ঘ সময় আসলে অপেক্ষা করতে হচ্ছে এই
প্রত্যাশীদের, এবং সেটা আপনি জানেন যে এর আগে এরকম ঘটনাও ঘটেছে। এই যে দীর্ঘ লাইন এখনো আপনি দেখতে পাচ্ছেন। প্রক্রিয়াটি সকাল থেকে শুরু হয়েছে, এ পর্যন্ত 1706, তার মানে যদি 1900 পর্যন্ত টিকিট দেওয়া হয় তাহলে আপনি বুঝতে পারছেন যে প্রায় রাত গড়িয়ে যাবে এমনটি হবে। এবং এর পরেও কিন্তু যারা বিদেশগামী এই টিকিট পাওয়ার পরেও তাদেরকে করোনার সার্টিফিকেট নিতে হবে এবং আরো বেশ কয়েকটি ক্লিয়ারেন্স নিয়ে তারপরে তারা সৌদিতে যেতে পারবেন। তারপরেও তারা বলছেন যে আকামার মেয়াদ যেহেতু বাড়িয়েছে এবং সরকারি পক্ষ থেকে বিভিন্ন রকম ভাবে এই সৌদি প্রবাসীদের কাজ যাতে থাকে সেরকম কথাবার্তা বলা হচ্ছে, সে কারণে সৌদি প্রবাসীরা কিছুটা আশার সঞ্চার হয়েছে তাদের মধ্যে। তবে ওই যেমনটি বলছিলাম যে আকামার মেয়াদটি বাড়ানো হয়েছে, কিন্তু সেটি আসলে সঞ্চার হয়েছে তাদের মধ্যে। তবে ওই যেমনটি বলছিলাম যে আকামার মেয়াদটি বাড়ানো হয়েছে, কিন্তু দেয়া চলছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলো আসলে চেষ্টা করে যাচ্ছে, তারাও বলছেন যে যতটা তাড়াতাড়ি সম্ভব এই যে যারা টিকিট প্রত্যাশী তাদেরকে সৌদি আরবে পাঠানো হবে এবং সেই প্রক্রিয়ার সাথে আমরাও আশাবাদী হতে চাই। তবে দীর্ঘ কষ্ট করতে হচ্ছে যারা প্রবাসী, যারা সৌদি আরব যাবেন তাদেরকে কষ্ট করতে হচ্ছে, কেননা এই প্রক্রিয়াটা অনেকটা ধীর গতিতে চলছে এবং কারো কারো টিকিটের শুধুমাত্র বুক নেওয়া হচ্ছে, টিকিট দেওয়া হচ্ছে না, যে কারণে তারা একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কিন্তু সবসময় রয়েছেন। তারপর তাদের প্রত্যাশা তারা সৌদি আরব। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি জানাচ্ছিলেন সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে থেকে সেখানকার পরিস্থিতি। নতুন ভিসা কিংবা মেয়াদ বাড়ানো কোনোটার জন্যই সৌদি দূতাবাস প্রবাসীদের কাছ থেকে পাসপোর্ট নেবে না। নির্ধারিত প্রতিষ্ঠানের মাধ্যমেই করতে হবে আবেদন। রোববার ভিসার কার্যক্রম শুরুর খবরে বারিধারায় দূতাবাসের সামনে জড়ো হলে এমন তথ্য জানানো হয় প্রবাসীদের। সৌদি আরবে প্রবাসীদের আকামার মেয়াদ আগেই বাড়ানো হয়েছে 24 দিন। আর ভিসা নবায়ন কিংবা নতুন ভিসার জন্য রিয়াদের সাথে যোগাযোগের পর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ঢাকার সৌদি দূতাবাসই হবে এ প্রক্রিয়া। তাই রোববার সকাল থেকেই সৌদি দূতাবাসের সামনে উপচে পড়া ভিড়। সামাল দিতে হিমশিম অবস্থা পুলিশের, কিন্তু দূতাবাস থেকে কোনো সাড়া নেই। সৌদির দূতাবাস নয়, তাদেরই অনুমোদিত প্রায় 30টি এজেন্সির মাধ্যমে ভিসা নবায়নের আবেদন করা যাবে বলে জানিয়েছে সৌদি কনসুলেট। ডিপ্লোম্যাটিক জোনের পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে তারা জানান, ভিসা হলে যাত্রার 48 ঘন্টা আগে সরকার নির্ধারিত সংস্থা থেকেই করাতে হবে করোনা টেস্ট। ওনারা আরও কিছু তথ্য দিয়েছে, যে সমস্ত সার্ভিস এজেন্সির মাধ্যমে ভিসা নবায়ন করা হবে তাদের তালিকা দিয়েছে। সেই তালিকাগুলো আমরা ফটোকপি করে অনেক কপি করে তাদেরকে দিয়েছি, তাদেরকে মুখে বলেছি। দূতাবাস কার্যালয়ের বাইরের দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছে সার্ভিস এজেন্সিগুলোর তালিকা ও ঠিকানা। কেউ ফোন করে পাচ্ছেন, আবার কেউ বুঝে উঠতে পারছেন না আসলে কি করতে হবে, ভিসা নবায়নের ফি কত হবে, দালাল চক্রের খপ্পরে পড়ে আবার সব হারাতে হয় কিনা, এমন নানা শঙ্কা প্রবাসীদের। এই নাম্বারে আমি ফোন দিয়েছি অলরেডি। ফোন দেওয়ার পরে বললাম যে আমার তো আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, প্লাস টিকেটেরও মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসারও মেয়াদ শেষ হয়ে গেছে, তো এখন আমি কি করতে পারি? তো বললো যে আমাদের অফিসে আসেন। তো অফিসে যাওয়ার জন্য বললো, তো বললাম যে কীরকম দিন লাগবে এগুলো ঠিক হইতে? 2-3 দিন সময় লাগবে। তো কত টাকা খরচা হবে? তো বললো যে 12,000 টাকা খরচা হবে। আমরা যেমন এমবিসিতে আসলাম, ওরাও এমবিসিতে আসছে, ওরাও এখানে সামনে দাঁড়িয়ে রয়েছে, তো আমরা ওইখানে যাব কেন? হয়রানি আমাদেরকে কেন করা হচ্ছে ফেভার টাঙ্গাইয়া? আমাদের দাবি একটাই, এটা অটো করে দেওয়া হোক। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে, সৌদি দূতাবাস কোনো যাত্রীর কাছ থেকে পাসপোর্ট ও কাগজপত্র জমা নেবে না। নির্ধারিত কিছু সার্ভিস অফিসের মাধ্যমে আবেদন করে কি প্রক্রিয়ায় এই কাজ হবে, সার্ভিস অফিসের কর্মীদের সেই প্রশিক্ষণ দিতেই রোববার ডেকেছে সৌদি দূতাবাস। 31টি সার্ভিস সেন্টারের একটি লিস্ট আমরা দেখতে পেয়েছি। সো এই ব্যাপারটা কিভাবে এটি কাজ করবে সে ব্যাপারে আমরাও চেষ্টা করছি সৌদি এমবেসির সাথে যোগাযোগ করবার জন্য, যে ডিটেলসটা কীভাবে এই 31টা সেন্টার অপারেট করবে, কার আন্ডারে করবে, এই ব্যাপারে মন্ত্রণালয়কে আমরা অবহিত করেছি এবং আমরা আশা করি যে এটি মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি এমবেসির সাথে যোগাযোগ করে আমরা বাইরে থেকেও সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করে আমরা এই ব্যাপারটা আরও পরিষ্কার হওয়ার চেষ্টা করব। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা। কথা অনুসারে টোকেনধারী সৌদি প্রবাসীদের টিকিট দেওয়া হচ্ছে চতুর্থ দিনের মতো। সৌদি কিংবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাউন্টার ঘিরে একদিকে টোকেনধারীদের টিকিট প্রাপ্তির আনন্দ, কিন্তু অন্যদিকে টোকেন প্রত্যাশীদের অনিশ্চিত অপেক্ষা। তথ্যের বিভ্রান্তিতেই সবচেয়ে বেশি ভুগছেন বলে জানাচ্ছেন প্রবাসীরা। সম্রাট আনোয়ারকে নিয়ে সাজিদা সুইটি রিপোর্ট।
আজকে 4-5 দিন ধরে শুধু টোকেনের অপেক্ষা আছি, টিকিট তো দূরের কথা। কেউ তো সঠিক তথ্য দেয় না, সবাই তো খালি বন্দুক লইয়া খারই দিছে। 1 সপ্তাহ যাবত উপস্থিত আছি, এখানে কোনো একটা কর্তৃপক্ষ নাই আমাদের এসে সান্ত্বনা দেওয়ার জন্য। গত কয়েকটা দিন গরম কতটা বেশি পড়েছে আর দিনরাতে বৃষ্টির তেজটাই বা কেমন ছিল সেটি খুব ভালো জানা হয়েছে সোনারগাঁও গেটে অপেক্ষমান এই সৌদি প্রবাসীদের। কেবল জানা হলো না কবে তারা কাজের জায়গায় ফিরতে পারবেন বা আদৌ পারবেন কিনা। কেউ সপ্তাহখানেক ধরে, কেউ 3-4 দিন, বা ঢাকার কাছে যারা তারা দৈনিক আসা যাওয়া করছেন সৌদি এয়ারলাইন্সের আশপাশে, চাওয়া টোকেন, টিকিট। কিন্তু সেসব তো মিলছে না তাদের অসংখ্য প্রশ্নের জবাব দেওয়ার মতো অন্তত একজনও। একবার 27 তারিখ বলে, একবার 28 তারিখ বলে, 60 তারিখ বলে, 3 তারিখ বলে, এরা তো বলতেছে ওই তাদের নির্দেশনা পাইতেছি না তো না। যারা আগে আইছে তারা আগে দিব, যারা পরে আইছে তারা আগে দিলে কিভাবে হবে? এমনই অপেক্ষা আর দুর্ভোগ ডিঙিয়ে অবশেষে টিকিট পাচ্ছেন কিশোরগঞ্জের আম্বিয়া খাতুন। সৌদিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। বৃহস্পতিবার আইছি, দিল না, আজ আইছি, আজ দিচ্ছে। আম্বিয়ার মতো পাসপোর্ট, ভিসা আর ইকামার জটিলতা নেই যাদের, টোকেন পেয়েছেন তারা। গত 24 সেপ্টেম্বর থেকে টিকিট পাচ্ছেন। রোববার পালায় ছিলেন 1401 থেকে 1900 পর্যন্ত টোকেনধারীরা। ভাই ছিল এখানে, আমি ওরে ফোন করে বলছি আমার আকামা রিনিউ করার জন্য। ওই আকামা রিনিউ করছে 1 বছরে। যেহেতু টিকিটটা এখন সোনার হরিণের মতো, তো আলহামদুলিল্লাহ ভালো টিকিট পাইছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। 29 তারিখ ফ্লাইট। সঠিক তথ্য জানার আকুলতা মতিঝিলের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ের সামনের অপেক্ষারতদেরও। টিকিট দেওয়া হচ্ছে কেবল রিয়াদ ও জেদ্দাগামীদের। অন্য গন্তব্যে যাত্রীদের কি হবে জানানোর নেই কেউই, তাই প্রবাসীদের ভিড় কমছে না। অন্য ডিস্ট্রিক্টে কবে যাবে তারা তো এখন কোনো শিডিউল দিতেছে না। সম্পূর্ণ একটা সমন্বয়হীনতা এখানের মধ্যে। অনলাইন সিস্টেম অথবা যে সংবাদ মাধ্যমে আমরা এগুলো আমাদের সঠিক তথ্য দিয়ে দিব, তাহলে এখানে বৃষ্টি বাদলের দিনে এত লোক এত কষ্ট করার কোনো দরকার নাই। এছাড়া ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর জন্য এজেন্সি নির্দিষ্ট করে দিলেও ফি নির্দিষ্ট করা হয়নি। তাই এজেন্সি ভেদে ফি নিয়ে নতুন বিড়ম্বনার আশঙ্কা থেকেই গেল। অনেক ট্রাভেলস তো বহু টাকা আদায় করতে চাইতেছে, এখন আমাদেরকে ফেরেশানি না করে সরকার একটা নির্ধারিত একটা ফি ধরে দিলে আমরা ওই ফি অনুসারে দেখা গেছে আমরা যাইতে পারবো, আমাদের এটা সুবিধা হবে। অর্থাৎ শুধুমাত্র ঠিকঠাক তথ্য সরবরাহের অভাবে প্রবাসীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। তাই তারা সঠিক তথ্যের ব্যবস্থা চান, আশ্বস্ত হতে চান। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এবারে দেশের করোনা পরিস্থিতি জানাবো। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 5161 জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন করে শনাক্ত হয়েছেন 1275 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 3,59,148। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1714 জন। এ পর্যন্ত মোট 2,70,491 জন সুস্থ হলেন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 105টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। সামাজিক দূরত্ব মানতে নারাজ এদেশের মানুষ। তাই করোনা মোকাবেলায় শারীরিক দূরত্ব বজায় রেখে সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত শতাব্দীর মহামারী করোনা বাস্তবতা ও আমরা শীর্ষক আলোচনা সভায় তিনি আরো বলেন, করোনাকালে বিশ্বের প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সব পর্যায়ের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীর প্রচেষ্টায় করোনার মৃত্যু হার অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে। শহরের চেয়ে গ্রামের অবস্থা তুলনামূলক ভালো। এ সময় তিনি মাস্ক পরা ও হাত ধোয়ার উপর জোর দেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনার টিকার জন্য সর্বোচ্চ তৎপরতা চলছে। আমরা জানি শীত মৌসুমে অনেক রকমের কার্যক্রম হয় যেটা গরমে হয় না, যেমন বিয়ে শাদী বেশি হয়, আমরা পিকনিক বেশি করি, খেলাধুলার ম্যাচ বেশি হয়, আমাদের ধর্মীয় অনুষ্ঠান বেশি হয়, যে কারণে সংক্রমণের হার বাড়ার একটা সম্ভাবনা আছে। তা আমি আহ্বান জানাবো এগুলোকে একটু নিয়ন্ত্রিতভাবে করলে ভালো হবে, একটু সীমিত আকারে করলে ভালো হবে। এ অঞ্চলের মানুষের উন্নয়নে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতার সম্পর্ক চায় বাংলাদেশ, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বিদায়ী সাক্ষাতে গেলে একথা জানান তিনি। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী এই সৌজন্য সাক্ষাতে রিভা গাঙ্গুলি দাস কোভিড-19 মহামারী, রোহিঙ্গা সংকট ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলো তাদের প্রয়োজনে বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে। হাইকমিশনার রিভা গাঙ্গুলি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন, যেখানে মোদীর ৭৪তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। হাইকমিশনারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। নরেন্দ্র মোদী এবং রিভা গাঙ্গুলিকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজ আওয়ারের এ পর্যায়ে নিচ্ছি বাজিদ স্টিল বিরতি, এরপর আরও জানিয়ে ফিরব। প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল মসজিদে বিস্ফোরণে হতাহতদের পরিবার। এবং দিনাজপুরে মাটির দেয়াল ধসে একই পরিবারের 4 জন নিহত। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই। এমসি কলেজে গণধর্ষণের প্রধান আসামি সাইফুল সহ গ্রেপ্তার 2। ফ্লাইট বাড়াতে সৌদি আরবকে বাংলাদেশের অনুরোধ। এবং করোনায় আরো 32 জনের মৃত্যু, স্বাস্থ্যবিধি মেনে চলতে স্বাস্থ্যমন্ত্রীর অনুরোধ। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সংবাদ শিরোনাম দেখছিলেন, আরো কিছু সংবাদ জানাবো। নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে হতাহত 35 পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 5 লাখ টাকার চেক দেওয়া হয়েছে। রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে হতাহত পরিবারের হাতে চেক তুলে দেন নারায়ণগঞ্জ প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শামীম ওসমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন। ত্রাণ তহবিলের যে টাকাটা চেকটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের প্রতি নারায়ণগঞ্জবাসীর প্রতি যেটা দেখিয়েছেন। রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে বলে মনে করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার সচিবালয়ে সাংবাদিক শাবান মাহমুদের লেখা শেখ হাসিনার জীবন কথা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শুধু তার রাজনৈতিক প্রতিপক্ষ নয়, তারা দেশের উন্নয়ন অগ্রগতির প্রতিপক্ষ, দেশের প্রতিপক্ষ। তারা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথে বেছে নিয়েছে। সেই জন্যই মধ্যপ্রাচ্যে গোপন বৈঠক হয়, সেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকে। সেই জন্য ঢাকা শহরও বিভিন্ন জায়গায় নানা ধরনের বৈঠক হয়। জননেত্রী শেখ হাসিনাকে তারা একে 19 বার হত্যা করার প্রচেষ্টা চালিয়েছে। আজকেও শেখ হাসিনাকে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার নানা ষড়যন্ত্র আছে। করোনা মোকাবেলায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ভূমিকার প্রশংসা করে যে কোনো দুর্যোগে এভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। প্রতিষ্ঠান দুটির কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও কলাকুশলীদের চিকিৎসা সেবা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। মাহফুজা মুসলাই রিপোর্ট। শুরুতে করোনার ভয়ে যখন স্বজনদেরকে ফেলে যেত প্রিয়জনরা, যখন কোনো বেসরকারি হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসা দিতে চায়নি, ঠিক তখনই সবার আগে করোনা রোগীদের পাশে দাঁড়ায় আনোয়ার খান মডার্ন হাসপাতাল। তবে এখানে আগের মতোই চলছে করোনা ছাড়াও অন্য সব চিকিৎসাও। কেবল করোনার এই দুর্যোগে নয়, সাশ্রয়ী মূল্যে এটিএন বাংলা ও এটিএন নিউজের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, কলাকুশলীদেরকে সবসময় সব ধরনের চিকিৎসা সেবা দিতে আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও এটিএন বাংলার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এতে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান স্বাক্ষর করেন। দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনের স্বার্থেই আরও ধনবানদের এগিয়ে আসা প্রয়োজন মন্তব্য করেন ডক্টর মাহফুজুর রহমান। বর্তমান যুগে যে করোনার যে পরিস্থিতি, তাতে ভালো হসপিটালও খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে, সেবা পাওয়া। কারণ আমাদেরকে এখন দেখা যায় রোগী নিয়ে বিভিন্ন হসপিটালে এই হসপিটাল অফিসে দৌড়াদৌড়ি করতে হয়। তা অ্যাটলিস্ট আমাদের একটা জানা থাকলো যে আমাদের ভালো চিকিৎসা পেতে হলে কোথায় আমাদের যেতে হবে। যারাই আসছে আমাদের এটিএন বাংলা, এটিএন নিউজের যত কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিক, কলাকৌশলী সবাই এখানে সেবা পাবে এবং আমরা তার যত উন্নয়নমূলক কর্মকাণ্ড সবকিছু আমরা তুলে ধরার চেষ্টা করব আমার এই দুই চ্যানেলের মাধ্যমে। মেধাবী ও আর্তমানবতার সেবায় নিজের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্পেশাল স্কলারশিপ ঘোষণা করেন ডক্টর আনোয়ার খান এমপি। আমার মেডিকেল কলেজ এরকম একটা নাম করা, আমি বিশ্ববিদ্যালয়কে সেই গ্রেডে নিয়ে আসতেছি। এছাড়াও একটা নার্সিং কলেজ আছেন, সেই নার্সিং কলেজেও আপনাদের ছেলেমেয়েরা যদি পড়তে চায় আপনারা সুযোগ নিতে পারবেন। এই তিনটি জায়গাতে আমি এটিএন বাংলা, এটিএন নিউজের মানে কর্মকর্তা কর্মচারী যদি চেয়ারম্যান সাহেব বলে আমার এই স্টাফের ছাত্ররা মেধাবী, যাকে পাঠাবেন আমি তাদেরকে স্কলারশিপের মাধ্যমে পড়াই দেব। আর এত সব মেধাবীদেরকে জাগিয়ে তুলতে শিগগিরই লক্ষ্মীপুর বিতর্ক উৎসব আয়োজনেরও ঘোষণা দেন এটিএন বাংলার বার্তা উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ। এটিএন বাংলায় আমরা খুব দ্রুতই লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডক্টর আনোয়ার হোসেন খান সাহেবের নেতৃত্বে আমরা লক্ষ্মীপুর বিতর্ক উৎসব করার জন্য আজকে ঘোষণা প্রদান করছি এবং সেটি মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। আরো খবর জানাবো। দিনাজপুরের পার্বতীপুরে মাটির ঘরের দেয়াল ধসে এক পরিবারের 4 জন মারা গেছেন। পার্বতীপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্বপন, তার স্ত্রী সাজ্জানা ও তাদের 2 শিশুপুত্র হোসাইন ও হাসিবুল। পার্বতীপুর থানার ওসি মোখলেসুর রহমান জানান, কখন দেয়াল চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে তা এলাকাবাসী বলতে পারছে না। রোববার ভোরে এলাকার লোকজন ঘরের দেয়ালের নিচে তাদের চাপা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। দিনাজপুরে শনিবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হয়। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় স্বপনের ঘরের বৃষ্টি ভেজা দেয়াল ধসে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ধানমন্ডি 7 মসজিদ রোড শাখা এলো নতুন ঠিকানায়। রোববার 7 মসজিদ রোডের 48 নম্বর বাড়ির নিচতলায় এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম। বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর রিনিউয়েবল এনার্জি সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী। প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মিথ্যা ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সদরঘাট তৈল ব্যবসায়ী সমিতি। রোববার সকালে সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় সদরঘাট তৈল ব্যবসায়ী সমিতি সভাপতি জি এম সারওয়ার, সাধারণ সম্পাদক মনির হোসেন সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, তাদের সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করতে একটি মহল মিথ্যা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে তারা সরকারের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান। সময় হলো আরো একবার বাজিদ স্টিল বিরতি নেবার। অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। আজারবাইজান আর্মেনিয়া সীমান্তে নতুন সংঘাত। এবং বাফুফের নির্বাচনের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের মনিটরিং কমিটি।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা থাকছে। কম খরচে লাভ বেশি হওয়ায় আগাম মূলা চাষে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার চাষিরা। ফলন বেশি হয় বলে বগুড়ার রাজাপুর, শেখেরকোলা ও লাহিড়িপাড়া সহ 12টি উপজেলার অধিকাংশ কৃষকই ঝুঁকেছেন মূলা চাষে। এবছর জেলার প্রায় 5,850 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। বর্তমানে মূলার বাজার মূল্য প্রতি কেজি 40 থেকে 50 টাকা। অনেকেই আবার একটু বেশি লাভের আশায় সময়ের আগেই বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। কৃষকরা জানিয়েছেন আগাম চাষের ফসল ওঠার পর শীতকালীন মূলা আবাদ করবেন তারা। এখন বর্তমান বাজারে যার দাম ওই আপনি 20-22 হাজার টাকা বিক্রি করতে পারবো। আমার খরচ আছে 2500 টাকা। এটা উঠবে আর মন করেন দিনে 8-10 দিন বাদই উঠবে, তা তো 1200-1400 টাকা মন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নাগর্নো কারাবাখে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। দুপক্ষের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। দুদেশের বেশ কয়েকজন সেনা সদস্যের হতাহতের খবর পাওয়া গেছে। ভূপাতিত হয়েছে আজারবাইজানের একটি হেলিকপ্টার। আজারবাইজান বিমান এবং কামান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আর্মেনিয়ান প্রধানমন্ত্রী নিকোল পনিশিয়ান। তবে আজারবাইজানের পক্ষ থেকে বলা হচ্ছে আর্মেনিয়ার গোলাগুলির পাল্টা পদক্ষেপ নিয়েছেন তারা। নাগর্নো কারাবাখ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় 1980-এর দশকে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1991 সালে নাগর্নো কারাবাখে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। 1994 সালে অস্ত্রবিরতির আগে ওই যুদ্ধে প্রায় 30,000 মানুষের প্রাণহানি ঘটে। সবশেষ গত জুলাইতে আজারবাইজান ও আর্মেনিয়া সীমান্তে সংঘাতে 16 জনের মৃত্যু হয়। এবার ক্লেমন স্পোর্টস নিউজ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মনিটরিং কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনটি যাতে সুষ্ঠু এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে, এই কারণে আমরা একটি জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নিয়ে মন্ত্রণালয় কর্মকর্তাদের সমন্বয়ে একটি মনিটরিং টিম আমরা ইতিমধ্যে করে দিয়েছি। আশা করছি যে এই টিমটি হয়তো 2-1 দিনের মধ্যে কার্যকর হবে এবং সেটি নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সার্বক্ষণিকভাবে এই নির্বাচনটিতে অবাধ এবং সুষ্ঠু হতে পারে এ বিষয়ে তারা সার্বক্ষণিক মনিটরিং করবে। লা লিগায় কোচ হিসেবে 100তম জয়ের রেকর্ড করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। রিয়াল বেতিসের বিপক্ষে রিয়ালের জয়ে এই কীর্তি গড়েছেন জিদান। রিয়ালের দ্বিতীয় সেরা কোচের সম্মান পাচ্ছেন তিনি। তার থেকে একমাত্র মিগুয়েল মুনজোই রিয়ালের কোচ হিসেবে লিগে বেশি জিতেছেন। রিয়াল ও স্পেনের সাবেক এই তারকা লিগে 257টি জয় তুলে নিয়েছেন। আর লস ব্লাঙ্কোসদের হয়ে এখন পর্যন্ত 147 ম্যাচে কোচিং করিয়ে ঘরের মাঠে 55টি জয় ও প্রতিপক্ষের মাঠে 45টি জয় পেয়েছেন জিদান। সেই ম্যাচগুলোতে জিদানের অধীনে রিয়াল গোল করেছে 342টি আর গোল হজম করেছে 142টি। এবার এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই। এমসি কলেজে গণধর্ষণের প্রধান আসামি সাইফুর সহ গ্রেপ্তার 2। ফ্লাইট বাড়াতে সৌদি আরবকে বাংলাদেশের অনুরোধ। করোনায় আরো 32 জনের মৃত্যু, স্বাস্থ্যবিধি মেনে চলতে স্বাস্থ্যমন্ত্রীর অনুরোধ। প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল মসজিদে বিস্ফোরণে হতাহতদের পরিবার। দিনাজপুরে মাটির দেয়াল ধসে একই পরিবারের 4 জন নিহত।
আজারবাইজান আর্মেনিয়া সীমান্তে নতুন সংঘাত এবং বাফুফের নির্বাচনের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের মনিটরিং কমিটি। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STAR এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।